আজকে আমাদের কাছে খুবই এটা গর্বের দিন। আমরা আমাদের সঙ্গে পেয়েছি অধ্যাপক শোভনলাল দত্তগুপ্ত মহাশয়কে, এবং আমরা যে আলোচনা মালা শুরু করেছিলাম পশ্চিমী মার্ক্সবাদের উপরে, সেই আলোচনা মালার এটা আর একটা নবতম বা নতুন সংযোজন। আজকে মূলত আমরা দুজন পশ্চিমী মার্ক্সবাদী তাত্ত্বিক, মূলত অস্ট্রিয়ান হাঙ্গেরিয়ান কমিউনিস্ট তাত্ত্বিক গেয়র্গ লুকাচের উপর স্যার আলোচনা করবে, এবং তার পরবর্তী আমরা জার্মানির কমিউনিস্ট তাত্ত্বিক কার্ল কর্সের উপরে আমরা আলোচনা স্যারের কাছ থেকে শুনবো। এবং আমরা আশা করছি এরপরে আমরা পশ্চিমী মার্ক্সবাদের উপরে যারা তাত্ত্বিক আছেন তাদের কে নিয়ে আমরা আরও আলোচনা স্যারের কাছ থেকে পাবো, এবং আমরা যেভাবে তার কাছ থেকে মানে আমরা এই আলোচনাগুলো পাচ্ছি তাতে আমরাও সমৃদ্ধ হচ্ছি, এবং আশা করি যারা শুনবেন বা দেখবেন আমরা আশা করি তারাও সকলেই সমৃদ্ধ হবেন। তো আমরা আশা করব আরও অনেক স্যারের কাছ থেকে শুনবার এবং আরও অনেক জানবার। তো আজকে মূলত আমরা এই দুটো বিষয়ের উপর আলোচনা করছি, এবং আমি স্যারকে অনুরোধ করছি এরপর স্যার মূলত গেয়র্গ লুকাচের উপরে বলবে। তো আমি স্যারকে অনুরোধ করছি লুকাচের উপরে ওনার যে সামগ্রিক বক্তব্য সেই বক্তব্য শুরু করবার জন্য, এবং স্যারের কাছে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আজকে এত ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন এবং আসতে পেরেছেন, এবং তাছাড়াও যারা এসছেন তাদের কাছেও আমরা খুবই কৃতজ্ঞ। এবং আমরা আশা করছি এরপরে আমরা এরকম যে আলোচনা, এই আলোচনা আমরা আরও করতে পারবো, এবং আরও আলোচনার বিষয়বস্তু মূলত পশ্চিমী মার্ক্সবাদের উপরে সেইগুলোকে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। তো আমি মূলত এখন অধ্যাপক দত্তগুপ্তকে তার যে আলোচনা সেই আলোচনাতে করবার জন্য তাকে অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন দুটি বিষয় বক্তৃতা করার জন্য। একজন হচ্ছেন হাঙ্গেরির, শুধু হাঙ্গেরির বললে কথাটা ভুল হবে, বিংশ শতাব্দীর যে মার্ক্সবাদী তত্ত্বভাবনা তার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব গেয়র্গ লুকাচ। তার সময় সীমাটা হচ্ছে 1885 থেকে 1971। এই পর্বে ওর যে ভাবনা চিন্তা, ওর যা কাজকর্ম, ওর যে গবেষণা, এইটার ওপরে আমি আপনাদের সামনে একটা বলতে পারেন সার্বিক ধারণা আপনাদেরকে আমি দেবার চেষ্টা করব। কিন্তু এই বিষয়ে কিছু বলার আগে একটা কথা আপনাদেরকে জানানো দরকার। সেটা খুবই বেদনাদায়ক, খুবই বলতে পারেন একটা লজ্জাজনক এবং একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে গত এক বছরে। সেটা হচ্ছে যে এটা হয়তো আপনারা অনেকেই এই খবরটা রাখেন যে বর্তমানে ইউরোপে যে কটি দেশে চরম দক্ষিণপন্থী সরকার ক্ষমতায় রয়েছে তার মধ্যে হাঙ্গেরি অন্যতম। তো হাঙ্গেরিতে সাম্প্রতিককালে যে চরম দক্ষিণপন্থী সরকার ক্ষমতায় আসীন হয়েছে, তারা ক্ষমতায় আসবার পরে যে কাণ্ডটা করেছেন সেটা হচ্ছে এই, তাদের অনেক কীর্তির মধ্যে এটি একটি। সেটি হচ্ছে গেয়র্গ লুকাচের যে মহামূল্যবান আর্কাইভটি ছিল, যেটা ছিল তার ব্যক্তিগত সংগ্রহশালা, এবং লুকাচ 1971 সালে লুকাচের মৃত্যুর পরে এই সংগ্রহশালাতে বহু গবেষক এসে কাজ করে গেছে। অত্যন্ত সমৃদ্ধ সেই সংগ্রহশালা। তো সেই সংগ্রহশালাটিকে তারা চিরকালের জন্যই বন্ধ করে দিয়েছে, এবং সমস্ত কাগজপত্র সেগুলোকে তারা সিল করে দিয়েছে যাতে কেউ আর এর উপরে কোনো কাজ করতে না পারে। এবং যেটা শোনা গেছে যে এটা লুকাচের সেই মানে স্মৃতি জড়িত এই সমৃদ্ধ শালাটি, এটি বোধহয় শেষ পর্যন্ত কোনো প্রাইভেট কারো কাছে এটা হস্তান্তরিত হবে বা এরকম কিছু। তবে একটাই ভালো খবর, সে খবরটা হচ্ছে যে এই সংগ্রহশালায় লুকাচের
যা কাগজপত্র, এবং সেই কাগজপত্রের মধ্যে ভিতরে ধরুন ওর প্রায় একেবারে জীবনের প্রথম পর্ব থেকে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষ পর্ব থেকে আরম্ভ করে যে সময় উনি মারা গেলেন, এই পর্বের যে অসংখ্য লেখা, চিঠি, পত্র, কাগজ, দলিল, দস্তাবেজ, ম্যানুস্ক্রিপ্ট, হিস্ট্রি অ্যান্ড ক্লাস কনসাসনেসের মূল যে খসড়া, এই সমস্তটাই কম্পিউটারের মাধ্যমে এটাকে তারা রেকর্ড করেছে, এবং এইটা কিন্তু ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। তো সুতরাং আমি জানি না এটা কতদিন ইন্টারনেটে অ্যাভেলেবল হবে, কিন্তু এখনো পর্যন্ত একটা লিঙ্ক দেয়া আছে, সেই লিঙ্কটা দেখে কেউ যদি দেখতে চান তাহলে সেই কাগজপত্রগুলোকে অন্তত ইন্টারনেটের মাধ্যমে সেগুলো পাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু ঘটনাটা খুবই, বুঝতেই পারছেন, খুবই বেদনাদায়ক। তো আমি প্রথমে লুকাচের একটা সংক্ষিপ্ত জীবনী আপনাদের কাছে রাখবার চেষ্টা করব, কারণ লুকাচ ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে সারা জীবন তার বিতর্ক তার পেছনে পেছনে ছুটেছে। খুবই বিতর্কিত একজন ব্যক্তিত্ব। কেন বিতর্কিত সেটা আমি পরে বলছি, কিন্তু তার জীবনীটাও বা তার জীবনটাও একদিক থেকে খুব বলতে পারা যেতে পারে খুব রোমাঞ্চকর, খুব বর্ণময় এক জীবন, এবং অত্যন্ত বলা যেতে পারে ঝুঁকিপূর্ণ একটা রাজনৈতিক জীবন। তা এই জীবনটাকে আমরা কিভাবে দেখব? লুকাচ নিজে তার জীবনকে 3টি ভাগে ভাগ করেছেন। সেই 3টি ভাগের মধ্যে ভাগটা এইরকমের। প্রথম পর্বটা হচ্ছে 1919 সাল পর্যন্ত, যেটাকে উনি নিজে বলছেন যেটা হচ্ছে আমার মার্ক্সবাদে দীক্ষিত হওয়ার আগের পর্ব, প্রাক মার্ক্সবাদী পর্ব। দ্বিতীয় পর্বটাকে উনি বলছেন এই 1923-এর শেষ। 1923-এর শেষ মানে এই সময়টাকে উনি বলছেন যেটা হচ্ছে একটা বৈপ্লবিক রোম্যান্টিক একটা পর্ব। আমি যখন ভীষণ রকমের বলা যেতে পারে বিপ্লবের যেন নেশা আমি আচ্ছন্ন, আমি মনে করছি এই বিপ্লব এলো বলে বিপ্লব আমাকে একটা নতুন স্বপ্ন দেখাচ্ছে, এইরকম একটা ব্যাপার। আর তৃতীয় পর্বটাকে উনি বলছেন উত্তরণ পর্ব, 1928-এর শেষ থেকে 1971, যখন উনি মারা যাচ্ছে। কিন্তু লুকাচ নিয়ে যারা গবেষণা করেছেন তাদের ভেতর একজন হচ্ছেন অধ্যাপক G.H.R. পার্কিনসন। তিনি এই পর্বটাকে কিন্তু আরো ভেঙেছেন, অর্থাৎ ওই যে 1928-এর পর থেকে একটা পুরো টানা একটা পর্বের কথা লুকাচ বলছেন, যেটা আমার জীবনের উত্তরণ পর্ব, বা এই পর্বতেই এইটাই আমার শেষ জীবনের পর্ব। উনি কিন্তু সেটা মানতে চান না। পার্কিনসন বলছেন যে এই পর্বটাকে আরো একটু ভাঙা যেতে পারে, সেটা হচ্ছে যে 1929 থেকে 1945, যেই সময়টা তিনি বলা যেতে পারে তিনি প্রায় মানে স্থানচ্যুত, দেশচ্যুত, তার বেশি সময়টাই কেটেছে মস্কোতে, কারণ হাঙ্গেরিতে তখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ, ইউরোপের অন্যান্য জায়গায় তখন ফ্যাসিবাদ ক্ষমতায় এসে গেছে, আবার আসছে, তাকে আত্মগোপন করে থাকতে হচ্ছে অনেক জায়গায়। তো যাই হোক, তিনি বড় সময়টাই কেটেছে সোভিয়েত ইউনিয়নে, মস্কোতে। এই একটা পর্ব। পরের পর্বটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে 1945 থেকে 56। এই সময়টা হচ্ছে তিনি হাঙ্গেরিতে ফিরে যাচ্ছেন নিজের দেশে, এবং এই সময়টা মোটামুটি এরকমই ব্যাপারটা দাঁড়াচ্ছে। উনি তখন হাঙ্গেরিতে যে সরকার এসছেন ইমরে নাগি, তো ইমরে নাগির সরকারে উনি তখন সংস্কৃতি মন্ত্রী হয়েছেন, এবং সংস্কৃতি মন্ত্রী হিসেবে তিনি তখন বেশ কিছু কাজকর্ম করছেন, একটা ভালো সময়। কিন্তু তার পরেই 1956 সালে এটা আমরা সকলেই জানি যে সোভিয়েত সামরিক হস্তক্ষেপ হয় হাঙ্গেরিতে, এবং তারপরেই এই ইমরে নাগি গভর্নমেন্টের পতন ঘটে, এবং লুকাচকেও তারপরে অপসারণ করা হয়। এর পরের পর্বটাকে বলা হচ্ছে 1957 থেকে 1971, যখন
তিনি হাঙ্গেরিতে আবার তিনি ফিরে আসছেন। কিছুদিনের জন্য তাকে রোমানিয়াতে গ্রেপ্তার করে পাঠানো হয়, কিন্তু তারপরে যাই হোক উনি হাঙ্গেরিতে ফিরে এসেছেন। হাঙ্গেরিতে ফিরে এসে তারপরে আবার নিজের মতো কাজকর্ম করতে থাকেন। 1971 সালে ক্যান্সারে তার মৃত্যু হয়। এই প্রসঙ্গে আরেকটা ছোট্ট তথ্য আমাদের খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে তিনি কিন্তু 3 বার গ্রেপ্তার হয়েছিলেন। একবার ভিয়েনাতে 1919 সালে, একবার 1941 সালে মস্কোতে, আর 1956 সালে যেটা এক্ষুনি বললাম সেটা হচ্ছে হাঙ্গেরিতে ওকে গ্রেপ্তার করে রোমানিয়াতে পাঠিয়ে দেওয়া হয়। 3টে জায়গাতেই, ভিয়েনাতে উনি যখন গ্রেপ্তার হন, তারপরে সেই সময় বেশ কিছু ইউরোপের বুদ্ধিজীবীর হস্তক্ষেপের ফলে তাকে শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়। 1941 সালে মস্কোর যে গ্রেপ্তার হয়েছিলেন সেটার পটভূমিটা হচ্ছে এরকমের যে তাকে সন্দেহ করা হয়েছিল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শুরু হয়ে গেছে, যখন 1941 সালের 22শে জুন 1941 সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানি তার আক্রান্ত হচ্ছে, তার পরেই সেই সময়কার তদানীন্তন সোভিয়েত সরকার তারা অনেকের বিরুদ্ধে, অনেককে তারা সন্দেহের বশে এটা গ্রেপ্তার করতে শুরু করেন যে এরা সব হচ্ছেন নাৎসি জার্মানির, তারা গুপ্তচর, তারা সোভিয়েত বিদ্বেষী, তারা সোভিয়েতের শত্রু। এবং এইরকম একটা তকমা লুকাসের কপালেও জোটে। তাকে 2 মাস তাকে জেলে থাকতে হয়েছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত তাকে তিনি ছাড়া পান। এবং এটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই লুকাসের তীব্র ক্ষোভ ছিল। আর তারপরে 1956 সালে যেটা বললাম, যখন সোভিয়েত সামরিক হস্তক্ষেপের পরেই তাকে রোমানিয়াতে অল্প কিছুদিনের জন্য গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরে তাকে ছেড়ে দেওয়া। এরপর যে কথাটা বলা দরকার সেটাই হচ্ছে সবচেয়ে, আমার মনে হয় যে লুকাস নিয়ে কথা বলতে গেলে এই বিষয়টা আমাদের বিশেষভাবে একটু খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে লুকাসের দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলতে ব্যাপারটা বোঝায় এইরকমই যে লুকাস 1953 সাল পর্যন্ত, 1953 সালটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 1953 সালে স্তালিনের মৃত্যু হচ্ছে। 1953 সাল পর্যন্ত আমরা লুকাসের লেখাপত্রে, চিন্তা ভাবনায়, অন্তত যেগুলো নথিবদ্ধ হয়েছে তার যা বইপত্র, কাগজপত্র যা আমরা পাচ্ছি, সেখানে লুকাসের যে অবস্থান বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রশ্নে, তার যে তাত্ত্বিক অবস্থান, সেই অবস্থানটার কিন্তু বড় রকমের একটা পরিবর্তন হচ্ছে, বড় রকমের একটা বদল ঘটে যাচ্ছে, বড় রকমের একটা রূপান্তর ঘটছে। সেটা হচ্ছে 1953 সালের পর। একাধিক লেখায় আমরা দেখব উনি নতুন করে, বলতে পারেন একটা ভূমিকা লিখছেন, নতুন করে তিনি ধরুন তার একটা মুখবন্ধ জুড়ে দিচ্ছেন তার পুরনো লেখার সঙ্গে, এবং সেই মুখবন্ধে বা সেই ভূমিকাতে লুকাস যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু 1953 সাল পর্যন্ত যে লুকাসকে আমরা দেখেছি, লুকাসীয় যে ভাবনার সঙ্গে আমরা পরিচিত, সেই ভাবনার থেকে কিন্তু এটা অনেকটাই আলাদা। এখানে যেন অনেক খোলামেলা কথাবার্তা বলছেন, অনেক বেশি তিনি সমালোচনা করছেন, নিজেরই সমালোচনা করছেন অনেক ক্ষেত্রে। যে ব্যবস্থার মধ্যে দিয়ে উনি এসেছেন সেই ব্যবস্থার বিরুদ্ধে উনি অনেক কথা বলছেন, কিন্তু এই কথাগুলো কিন্তু আমরা 1953 সালের আগে আমরা পাচ্ছি না। ফলে এই জন্যই বলছি, এই মানে লুকাসের এই যে দুটি সত্তা, একটা 1953 সাল পর্যন্ত, আরেকটা 1953 সালের পর, মোটামুটি 1953 পর 1971 সাল পর্যন্ত। এবং যদি এই প্রশ্নটা ওঠে যাচ্ছে এগুলো আমরা কোথায় পাচ্ছি, আমাদের যেহেতু পরিচয় লুকাসের ইংরেজিতে অনুবাদ হয়ে যেসব লেখা এসছে তার মাধ্যমে, ইংরেজিতে অনুদিত যে
যেসব লেখাপত্র তার সঙ্গে। তো সেজন্যে এইগুলোর যদি আমরা একটা হদিশ পেতে চাই, অর্থাৎ লুকাচকে যেখানে আমরা দেখতে পাচ্ছি উনি অনেক স্বাভাবিকভাবে, অনেক সহজভাবে, অনেক খোলামেলাভাবে, অনেক এক ধরনের বলতে পারেন মুক্ত চিন্তার ভাবনা তারা উনি চালিত হয়ে যেসব কথাবার্তা বলছেন, এই যে লুকাচ, এই যে লুকাচের যে দ্বিতীয় সত্তা, এইটার সঙ্গে যদি আমাদের পরিচয় আমরা আমরা ঘটাতে হয়, তাহলে আমরা কয়েকটি বলতে পারেন তথ্যের দিকে আমাদের একটু নজর দেওয়া দরকার, এটা আমাদের খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে লুকাচের জীবনের শেষ পর্বে, আমি আগেই বলেছি যে উনি ক্যান্সারে আক্রান্ত হন, কিন্তু জীবনের শেষ পর্বে যখন তিনি খুবই অসুস্থ, যদিও তিনি লেখালেখি করে যাচ্ছেন, সেই সময় লুকাচের একটি দীর্ঘ ইন্টারভিউ নেওয়া হয়েছিল, টেপ করা হয়েছিল দিনের পর দিন, বেশ অনেক দিন ধরে লম্বা ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো সেই ইন্টারভিউটা পরবর্তীকালে ইংরেজিতে প্রকাশিত হয়, যেটাকে নাম দেওয়া হয়েছিল রেকর্ড অফ এ লাইফ। এই রেকর্ড অফ এ লাইফ অর্থাৎ আমার জীবনের একটা দলিল বলতে পারেন, তার একটা রেকর্ড আমি রেখে গেলাম, এই একটা। তারপরে ওই 70-এর দশকে তার ঠিক মৃত্যুর আগে আগে উনি ওনার সঙ্গে কিছু কথোপকথন হয় একাধিক সেই সময়কার জার্মানির বিশিষ্ট কয়েকজন পণ্ডিতের সঙ্গে, যেটাকে বলা হচ্ছে লুকাচের সঙ্গে কথোপকথন বা কনভারসেশন উইথ লুকাচ। তারপরে বিশিষ্ট একটি ইংরেজি বামপন্থী পত্রিকা নিউ লেফট রিভিউ, সেই নিউ লেফট রিভিউতে লুকাচ একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেই সাক্ষাৎকারটাই খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটি উল্লেখযোগ্য তথ্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে একটি ইটালিয়ান পত্রিকা, সেটা অনেকদিন আগে 1962 সালে আর্গোমেন্টি বলে, সেই আর্গোমেন্টি পত্রিকায় তিনি একটা লম্বা উনি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেটা 1962 সালে। এবং এইগুলো মেলালে একটা মোটামুটি কিন্তু এই যে লুকাচের যে আরেকটি সত্তা, যে সত্তাটা বলা যেতে পারে আমরা তার প্রকাশ দেখতে পাইনি 1953 সাল পর্যন্ত, এই সত্তাটা কিন্তু উঠে আসে। সেজন্য লুকাচকে কিন্তু এই দুদিক থেকে দেখা দরকার, যে একটা হচ্ছে যে তিনি আনুষ্ঠানিক কিছু বক্তব্য রাখছেন, সেই আনুষ্ঠানিক বক্তব্যগুলো কি সেটাও যেমন গুরুত্বপূর্ণ, আবার তারপরে উনি যে ধরনের বক্তব্য রেখেছেন 1953 সালের পর, সেই বক্তব্যগুলোই বা কি সেটার প্রতিও কিন্তু আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। তো আমি এইবারে যে প্রশ্নটা নিয়ে আমি একবারে শুরুতে শুরু করেছিলাম, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে লুকাস নিঃসন্দেহে বিংশ শতাব্দীর মার্ক্সবাদের বা মার্ক্সীয় তত্ত্বের, মার্ক্সীয় চিন্তার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এই বিষয়ে কোনো সন্দেহ। কিন্তু একই সঙ্গে এটাও স্বীকার করে নেওয়া ভালো যে তিনি অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তিত্ব। এখন এই বিতর্কটা কি? বিতর্কটা মোটামুটি বলা যেতে পারে কয়েকটি বিষয়কে কেন্দ্র করে এই বিতর্কটা হয়েছে। একটা হচ্ছে লুকাচকে অনেকেই মনে করেন যে তিনি যে মার্ক্সবাদের কথা বললেন, তিনি যে মার্ক্সবাদী ভাবনার কথা বললেন, সেই মার্ক্সবাদটার মধ্যে এক ধরনের একটা ভাববাদী বলতে পারেন তার একটা ঝোঁক ছিল। এই মার্ক্সবাদটা হচ্ছে ভীষণ রকমের ভাববাদ কেন্দ্রিক মার্ক্সবাদ, এবং সেই জন্য এইটা ঠিক আমাদের যে প্রথাগত মার্ক্সবাদ বলতে আমরা যেটা বুঝি, সেই প্রথাগত মার্ক্সবাদের যে আমাদের যে কাঠামো, প্রথাগত মার্ক্সবাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা লুকাচকে বিচার করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা আমাদের মনে অনেক রকমের প্রশ্ন উঠে যাবে। লুকাচ কি সত্যি সত্যি মার্ক্সবাদের প্রতি খুব একটা তিনি দায়বদ্ধ ছিলেন, নাকি লুকাচের যে মার্ক্সবাদ, সেই মার্ক্সবাদের মধ্যে
ভাববাদের উপাদানটা খুব বেশি পরিমাণে ছিল। এটা হচ্ছে একটা বিতর্কের জায়গা। দ্বিতীয়, এই প্রশ্নটা খুবই একটা স্পর্শকাতর একটা প্রশ্ন। সে প্রশ্নটা হচ্ছে যে লুকাচ তিনি যে সময়টার ভিতর দিয়ে গেছেন, সেই সময়টা লেনিন মারা গেছে 1924 সালে। যেটা আমি এর আগেও একটু উল্লেখ করেছি। ওর জীবনের একটা বড় সময় কেটেছে, যে পর্বটাকে বলা হচ্ছে স্তালিন পর্ব। এই স্তালিন পর্বের সঙ্গে লুকাচের সম্পর্কটা কেমন ছিল, স্তালিনবাদের সঙ্গে লুকাচের সম্পর্কটা কেমন ছিল, এই প্রশ্নটা নিয়েও কিন্তু একটা বড় রকমের বিতর্ক আছে। অনেকে মনে করেছে, যেমন বিশিষ্ট দার্শনিক কোলাকোভস্কি, তিনি একেবারে প্রায় চাঁচাচোলা ভাষায় এরকম ধরনের কথা বলেছেন যে লুকাস ছিলেন আসলে এক কথা একজন সুযোগ সন্ধানী ব্যক্তি। তিনি সোভিয়েত জমানায়, স্তালিন জমানায় তিনি মস্কোতে ছিলেন এবং সোভিয়েত ইউনিয়নের থাকার সুযোগ সুবিধা তিনি সবই পেয়েছেন। তাকে সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা দিয়েছিল এবং এই নিরাপত্তাটা পাওয়ার ফলেই এবং নিজের গা বাঁচিয়ে তিনি চলার ব্যাপারেই অনেক বেশি তিনি আগ্রহী ছিলেন। সেই জন্যে তিনি যে কথাগুলো বলার দরকার ছিল সে কথাগুলো তিনি বলেন। সেই কথাগুলো তিনি বলেননি। তিনি যতদিন পর্যন্ত স্তালিন জমানা বহাল ছিল ততদিন পর্যন্ত তিনি স্তালিন জমানার কোনো নিন্দা করেন, কোনো সমালোচনা করেন, বরং তার প্রশংসাই করেছেন। কিন্তু যেই স্তালিন প্রয়াত হলেন 1953 সালে, তারপরেই তিনি তার যে ভূমিকাগুলোর কথা বললাম, যে মুখবন্ধের কথাগুলো বললাম, সেই সব এর মাধ্যমে তিনি তখন স্তালিন জমানার সমালোচনা কটূক্তি তিনি করতে শুরু করেছেন। ফলে এটাও একটা প্রশ্ন যে উনি কি স্তালিনবাদের সঙ্গে আপোষ করেছিলেন, তিনি কি স্তালিনবাদকে সমর্থন করেছিলেন। তা তিনি যে স্তালিনবাদের তাহলে তো বলতে হবে তিনি একজন ভেগধারী তাত্ত্বিক ছিলেন। যখন স্তালিন জীবিত ছিলেন তখন তাকে সমালোচনা করেছেন, আর তখন তাকে তিনি সমর্থন করেছেন। আর স্তালিনের মৃত্যুর পরে তখন তিনি যখন সবাই স্তালিনের নিন্দা করছেন তিনিও নিন্দা করতে শুরু করেন। ফলে এটাও একটা প্রশ্ন। তৃতীয় একটা প্রশ্ন যেটা নিয়েও কিছুটা বিতর্ক আছে, যে লেনিন সম্পর্কে তার একটা প্রগাঢ় শ্রদ্ধা ছিল। এখন লেনিন সম্পর্কে ওর আসলে ভাবনাটি কি ধরনের ছিল? উনি কি লেনিন স্তালিন পরম্পরা এটাতে বিশ্বাস করতেন নাকি উনি করতেন? এইটাও একটা প্রশ্ন। এটার একটা স্পষ্ট উত্তর কিন্তু আমরা সব সময় হয়তো লুকাসের মধ্যে পাই।